নমস্কার, আমি অর্ণব। 2016 এসএসসি মামলায় চাকরিহারা একজন যোগ্য শিক্ষাকর্মী। আমি রিভিউ পিটিশন নিয়ে কয়েকটা ভিডিও বানাচ্ছি, যেগুলো বিভিন্ন ইনস্টিটিউশন এবং যোগ্য প্রার্থীরা ফাইল করেছে তাদের ব্যাপারে। যারা চিহ্নিত অযোগ্য বা যাদেরকে অযোগ্য বলে মনে করা হচ্ছে তাদের ড্রাফট কপি আমার কাছে নেই, সেই জন্য আমি কিছু বলতে পারবো না। তো আমি আগের দিন রাজ্য সরকারের ফাইল করা রিভিউ পিটিশন নিয়ে বলেছি। এবার আজকে যে রিভিউ পিটিশনটা নিয়ে বলবো সেটা হচ্ছে এসএসসির ফাইল করা রিভিউ পিটিশন। বোর্ড রিভিউ পিটিশন ফাইল করেছে কিনা এই ব্যাপারে আমার কোনো জানা নেই, এবং আমি বলতে পারবো না বোর্ড রিভিউ পিটিশন ফাইল করার আর ক্ষমতা আছে কিনা, কারণ 17 তারিখের এমএ ফাইলের মাধ্যমে যেহেতু তারা কোর্ট অর্ডারটা তারা মেনে নিয়েছিল, যদিও সেক্ষেত্রে তারা যেটা চেয়েছিল সেটা নন টিচিংদের পোর্শনে সেটা ফুলফিল হয়নি, তাই তারা রিভিউ পিটিশন করতেই পারে, যদিও তার ড্রাফট কপি আমার কাছে নেই। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি রিভিউ পিটিশন। যতজন রিভিউ পিটিশন ফাইল করেছে, যত ড্রাফট কপি আছে ইনক্লুডিং আমাদের ড্রাফট কপিটা, টিচিং নন টিচিং স্টেট সবার ড্রাফট কপির মধ্যে সবথেকে ভালো যদি কারো রিভিউ পিটিশন ফাইল হয়েছে, যেখানে প্রায় সমস্ত কিছুকে কভার করা হয়েছে, তো সেটা অবশ্যই হচ্ছে এসএসসি রিভিউ পিটিশন। এই এসএসসি রিভিউ পিটিশনটা আর মধ্যে সম্ভবত এমন কোনো জিনিস তারা বাকি রাখেনি যেটা আর ফাইল করা সম্ভবত, এটা অন্তত আমার মনে হয়েছে বা আমরা যারা এই নিয়ে আলোচনা করেছি তাদেরও প্রত্যেকেরই মনে হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা বলা যেতে পারতো যে একটা যেটা সবার দাবি ছিল যে একটা যোগ্য লিস্ট দেওয়া, সেটা হয়তো নেই, আপাতত নেই। ভবিষ্যতে তারা ডিফেক্ট ক্লিয়ার করার সময় সেটা অ্যাটাচ করবে কিনা আমি জানি না। যদি অ্যাটাচ করে তাহলে ভালো হয়, সব থেকে আরও ভালো হয়। তবে মোটামুটি সমস্ত কিছু গ্রাউন্ড যত করা যায় সেগুলি সব কিছুই লেখা হয়েছে। মূলত এই যে রিভিউ পিটিশনটা করা হয়েছে সেখানে তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে সেগ্রিগেশন করার কথা বলা হয়েছে, এবং সেগ্রিগেশন করে যারা চিহ্নিতভাবে অযোগ্য নয় তাদেরকে বাঁচাবার কথা মূলত এটাই বলা হয়েছে। এখানে হিউম্যান ক্রাইসিস যে একটা হবে সেই ধরনের জিনিসগুলো তুলে ধরা রয়েছে। প্রথম যে রিভিউ পিটিশনটা ফাইল করা হয়েছে সেটা শুরুই হয়েছে ইন্দ্রপদ সিং যে কেস ম্যাটারটা আছে সেটা রেফারেন্স দিয়ে। প্রচুর ভালো ভালো কেস রেফারেন্স এখানে ফলো করা হয়েছে। এখানে যে আর্টিকেলগুলো ব্যবহার করেছে সেটা 137, যেটা রিভিউ পিটিশনের মূল আর্টিকেল, সেটা তো তারা ব্যবহার করেইছে। তার সাথে এরা আর্টিকেল 14, 21 এই দুটোকে নিয়ে এরা মূলত গেছে। আর্টিকেল 142 সম্পর্কে এসএসসি অন্তত কিছু লেখেনি, স্টেট কিন্তু লিখেছিল, আগের দিন আমি বলেছি। এখানে 142-এর উপর তারা যায়নি। তারা যেই প্যারাগুলোকে নিয়ে মূলত মানে সুপ্রিম কোর্টের জাজমেন্টের যে প্যারাগুলোকে তারা কোট করেছে সেগুলো হচ্ছে আপনার 19, 21, 37, 38, 39, 23 আর 31, এইগুলোকে মূলত তারা কোট করেছে। এছাড়া তো ধরুন যেগুলো 46, 47, 48 এবং 49 যে পোর্শনগুলো রয়েছে সেগুলো থেকেও কিছু কিছু পয়েন্ট তারা কোট করেছে। এছাড়া বহু অন্য যে মামলায় যেখানে সেগ্রিগেশন হয়েছে বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অন্যান্য প্রেক্ষিতে এই ধরনের সিমিলার ইস্যুতে যেখানে সেগ্রিগেশন করা পসিবল, বা এই যে কথাটা বলা যে পুরো প্যানেল বাতিল করা হচ্ছে, একদম শেষ পর্যায়ের একটা শেষ পর্যায়ের উপায়, যদি কোনো কিছুই সম্ভব না হয় তাহলে কি নিয়ে সেটা করতে, সেখানে যেখানে একটা এভিডেন্স রয়েছে সেই এভিডেন্সের পাওয়া গেছে, সেখানে কেন সেগ্রিগেশন করা যাবে না বা সেগ্রিগেশন করা হবে না সেই কথাগুলো এসএসসি তার এই ফাইলিংয়ে লিখেছে। এবং তারা যে প্রেয়ারগুলি করেছে তাদের মূল প্রেয়ারই হচ্ছে যে এই যে অর্ডারটি হয়েছে, যে জাজমেন্ট কপিটি এসছে, সেটাকে রিভিউ করার জন্য। মূলত দৃষ্টিতে খুবই ভালো লেগেছে। তবে একটা দুটো জিনিস নিয়ে তবুও মনে হয় করলে খুব ভালো হয়। তার মধ্যে একটি তো অবশ্যই, যেটা আমরা যারা যোগ্য প্রার্থী তাদের প্রত্যেকেরই দাবি যে একটা যোগ্য অযোগ্য লিস্ট যদি পাবলিক ডোমেনে নাও দেওয়া যায়, যেহেতু তারা বারবারই যতবারই তাদের সাথে মিটিং হচ্ছে বা যা হচ্ছে, তাদের পক্ষে কোনোভাবেই পাবলিক ডোমেনে দেওয়া সম্ভব নয়, কারণ তারা বলছেন এটা আইনি প্রক্রিয়ার পরিপন্থী হবে। তাহলে অন্তত তারা যদি সুপ্রিম কোর্টে যে রিভিউ ফাইলটা করছেন সেখানে যদি এইটা অ্যাটাচ করে দেন তাহলে মনে হয় যোগ্য প্রার্থীদের বিচার পেতে খুব বেশি সুবিধা হবে। সেটা আমার তাদের পক্ষে বিনীত আবেদন যে তারা যদি অন্তত পক্ষে
লিস্টটা ওপেন ডোমেনে নাও আনতে পারেন, অন্ততপক্ষে যেন তারা তাদের লিস্টটি সার্টিফাইড কপিটি তারা যেন সুপ্রিম কোর্টে তাদের রিভিউ ফাইলের মধ্যে অবশ্যই তুলে ধরেন। এবং আরেকটি যেটা জিনিস সেটা হচ্ছে তারা এক্সাম প্রক্রিয়া, নতুন এক্সাম প্রক্রিয়ার যেগুলো অসুবিধা সেই জিনিসগুলো তারা তুলে ধরেনি। হয়তো এসএসসির পক্ষে সেটা তুলে ধরা সম্ভব নয়, কিন্তু ক্যান্ডিডেটের ভিউতে যেটা তুলে ধরা যেত সেটা আমার অবশ্যই মনে হয় যে এই জিনিসটা হয়তো তুলে ধরা উচিত হবে, যে একজন ক্যান্ডিডেটের পক্ষে যে প্রায় 53-54 বছর বয়সে, যার হাইয়েস্ট মোটামুটি বয়সটা এরকম হচ্ছে, তারা বয়সের ছাড় পাচ্ছেন সুপ্রিম কোর্টের রায়, তাদের পক্ষে একজন 21 বছর হয়তো হবে না কেউই, 23 বছরের প্রার্থীর সাথে কম্পিট করা, মানে প্রায় যে হাইয়েস্ট লেভেল ক্যান্ডিডেট, মানে যার সবথেকে বেশি বয়স্ক যে ক্যান্ডিডেট এবং যে সবথেকে কম বয়স্ক ক্যান্ডিডেট হওয়া উচিত এই নিয়োগ প্রক্রিয়ায়, তাদের বয়সের পার্থক্য প্রায় 30 বছরের হবে। এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করলে হয়তো আর একটু ভালো হতে পারে, সেটা করলে আরও ভালো হবে, সেটা আশা করব। যে এসএসসি যেহেতু সবথেকে বড় এই মামলার সবথেকে বড় পার্টি যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই এসএসসি, তাই এসএসসির এটা করা উচিত। তবে একজন যোগ্য প্রার্থী হিসাবে আমার মনে হয় যে এসএসসি রিভিউ পিটিশন যথেষ্ট ভালো হয়েছে। তবে এই কয়েকটি জিনিস, বিশেষ করে যোগ্যের একটা তালিকা সুপ্রিম কোর্টে যদি দাখিল করা হয় এই রিভিউ পিটিশনের সাথে, তাহলে খুবই ভালো হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।